মুক্তিযুদ্ধের শুরুতেই সীমান্ত পেরিয়েছিলেন সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। ততদিনে তিনি ঢাকাই চলচ্চিত্রে কখনো আসেনি, কাচের দেয়াল, সঙ্গম, বাহানা, জীবন থেকে নেওয়ার মতো ছবি বানিয়ে ফেলেছেন। লিখে ফেলেছেন শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, তৃষ্ণা আর কতদিনের মতো উপন্যাস। ৩৫ বছরের জীবন, পুরোটাই কর্মময়। এই মানুষটি মুক্তিযুদ্ধের পরপরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। আজ থেকে ঠিক ৫৪ বছর আগের এই দিনে অর্থাৎ ১৯৭২-এর ৩০ জানুয়ারি নিখোঁজ হন জহির রায়হান। তিনি যেন বাংলাদেশের সাংস্কৃতিক জগতের এক অসমাপ্ত চিত্রনাট্য। কিন্তু কিভাবে, কোন প্রেক্ষাপটে নিখোঁজ হয়েছিলেন দেশ বরেণ্য ওই চিত্র পরিচালক? ভারতের মাটিতে গিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে সাংস্কৃতিক মেলবন্ধনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন জহির রায়হান। মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সময়টাকে সেলুলয়েডের পর্দায় ধারণ করে রাখার কর্মযজ্ঞ শুরু করেছিলেন। তৈরি করেছিলেন স্টপ জেনোসাইড, আ স্টেট ইজ বর্নের মতো মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র। পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা ও ভারতের মাটিতে বাঙালি শরণার্থী শিবিরে মানুষের মানবত জীবনের চিত্র জহির রায়হান তুলে ধরেছিলেন এ দুটি প্রামাণ্যচিত্রে। তাই এ দুটি মুক্তিযুদ্ধের অমূল্য দলিল। বিজয়ের ঠিক আগ দিয়ে আলবদর বাহিনী তাদের ঢাকার কয়েকটুলির বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল তার বড় ভাই সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে। তিনি হতাশ হয়েছিলেন মুক্তিযুদ্ধের সরকারের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে অদ্ভুত এক নির্লিপ্ততায়। তাই তিনি নিজেই উদ্যোগী হয়ে বুদ্ধিজীবী হত্যা তদন্তে কয়েকজন বিশিষ্টজনকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। কিন্তু তদন্ত শুরু হতে না হতেই তিনি হারিয়ে গেলেন। শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার তার লেখা বই মুক্তিযুদ্ধের আগে ও পরেতে লিখেছিলেন কিভাবে ৩০ জানুয়ারি সকালবেলা এক ফোন পেয়ে বড় ভাইকে খুঁজতে মিরপুরের উদ্দেশ্যে বেরিয়ে যান জহির রায়হান। পান্না কায়সারের ওই লেখা থেকে জানা যায় জহির রায়হান সেদিন মিরপুরে একা যাননি। তার সঙ্গে ছিলেন ছোট দুই ভাই জাকারিয়া হাবিব, শাহরিয়ার কবির সহ আরও দুই ঘনিষ্ঠজন। তারা জহির রায়হানের সঙ্গে মিরপুর থানা পর্যন্ত গিয়েছিলেন। কোনো কারণে বাকিরা ফিরে এসেছিলেন। জহির রায়হান ওই দিন ফোনটা পেয়েই কয়েকটুলির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। এ ব্যাপারে তদন্তও হয়নি সেভাবে। কিন্তু সেদিন পান্না কায়সার কার ফোন পেয়েছিলেন? জহির রায়হানের অন্তর্ধান নিয়ে বহু বছর ধরে সেটিই ছিল একমাত্র তথ্য। কিন্তু পরের অংশটি বহু বছর পর্যন্ত জানা যায়নি। জহির রায়হান কি আদৌ মিরপুর ১২ নম্বর সেকশন পর্যন্ত গিয়েছিলেন? গেলে তিনি কোথায় তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজ করেছিলেন? এরপরে তিনি গেলেনই বা কোথায়? কে তাকে হত্যা করেছিল? বাংলাদেশ সরকার ১৯৭২ সালের ২৯ জানুয়ারি মিরপুর এলাকাকে দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়ে সেখানে সেনা অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সেনা অভিযানে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিল মেজর মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম। এই অভিযানের উদ্দেশ্য ছিল অস্ত্র উদ্ধার ও বিহারি সন্ত্রাসীদের গ্রেপ্তার। এ লক্ষ্যে মিরপুর ১২ নম্বরের বিভিন্ন পয়েন্টে সৈন্য মোতায়েন করা হয়। ৩০ জানুয়ারি সকালে মইনুল হোসেন চৌধুরীর উপস্থিতিতেই ১২ নম্বর সেকশনের বিভিন্ন বাড়ি থেকে গুলিবর্ষণ হয়। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন জিএইচ মোর্শেদ খান সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা। ছিলেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বিহারিরা সেই হামলায় ব্যবহার করে স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য মিলিটারি গ্রেড অস্ত্র। প্রচণ্ড এই আক্রমণে সেনাবাহিনী ও তাদের সঙ্গে থাকা পুলিশের অনেকেই হতাহত হন। সেই ঘটনার সময়ই জহির রায়হানকে ডেকে নিয়ে যাওয়া হয় মিরপুরে। জহির রায়হান মিরপুরে যাবার আগে ক্যাপ্টেন জিএইচ মোর্শেদ খানের সঙ্গে দেখা করেছিলেন সোয়ারার্দি উদ্যানে গিয়ে। মোর্শেদ খান যথাযথ নিরাপত্তা সতর্কতা নিয়ে তাকে মিরপুরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, বলেছিলেন সঙ্গে পুলিশ নিয়ে যেতে। পরে ক্যাপ্টেন মোর্শেদ অভিযানে ব্যস্ত হয়ে পড়েন। এ ব্যাপারে মইনুল হোসেন চৌধুরী তার এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক বইয়ে লিখেছেন, ৩১ জানুয়ারি থেকে পত্রপত্রিকায় সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের নিখোঁজ হওয়ার খবর বের হতে থাকে। কিছু লোক, সম্ভবত তার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব, মিরপুর এসে তার সম্পর্কে খোঁজ খবর নেয়ার চেষ্টা করেন। তখন আমি তাকে নামে চিনতাম না বা তার সম্পর্কে বিশেষ কিছু জানতাম না। এরই মধ্যে এক পুলিশ কর্মকর্তা, যার নাম আজ মনে নেই, সেনানিবাসে ২য় বেঙ্গল রেজিমেন্টে আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি জহির রায়হানের ছবি নিয়ে আসেন। তিনি সৈন্যদের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা বলার অনুমতি চান। সেই পুলিশ কর্মকর্তা সৈন্যদের সঙ্গে কথা বলেন। এরপর মইনুল হোসেন চৌধুরীর সঙ্গে আবারও দেখা করেন। তিনি মইনুলকে বলেন, আপনাদের সঙ্গে কথাবার্তা বলে এবং আমাদের তদন্তে মনে হচ্ছে জহির রায়হান মিরপুরের গোলাগুলিতেই নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক তদন্তে যেটির কথা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী তার বইয়ের ৩৪ পৃষ্ঠায় তুলে ধরেছেন, তাতে বলা হয় প্রাথমিক তদন্তের সময় মিরপুর ১১ নম্বর সেকশনে মোতায়েন কয়েকজন সৈন্য জানান ৩০ জানুয়ারি ১৯৭২ সকাল ৯টা ১০টার দিকে তারা হালকা পাতলা গড়নের এক বেসামরিক ব্যক্তিকে
মিরপুর 11.5 ও 12 নম্বর সেকশনের মধ্যবর্তী রাস্তায় একা একা হাঁটতে দেখেছিলেন। জহির রায়হানের ছবি দেখার পর কয়েকজন সৈন্য জানায় ওই ধরনের এক ব্যক্তিকেই তারা দেখেছেন। 30 জানুয়ারি সকাল 11টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ওপর বিহারি সন্ত্রাসীরা হামলা চালায়। অতর্কিত সেই হামলায় ঘটনাস্থলেই সেনা সদস্যরা নিহত হন। জহির রায়হানও সেখানেই নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। ঠিক কোন জায়গায় তিনি নিহত হন সেটি অবশ্য কেউ জানতে পারেননি। সেদিন সেনাবাহিনীর 42 জন সদস্য নিহত হয়েছিলেন, কিন্তু মৃতদেহ পাওয়া গিয়েছিল মাত্র 3-4টি। গুম করে দেওয়া সেনা সদস্যদের মৃতদেহের সঙ্গে জহির রায়হানের মৃতদেহ থাকতে পারে বলে ধারণা করেছেন জেনারেল মঈন। তবে 1999 সালে মিরপুরের 12 নম্বর সেকশনের মুসলিম বাজার এলাকায় একটি মসজিদ তৈরি করার সময় মাটি খুঁড়তে গিয়ে একটি বধ্যভূমি আবিষ্কৃত হয়। সেখানে পাওয়া যায় মানুষের দেহাবশেষ, গুলিবিদ্ধ হাড়, এমনকি করটিও। সেটি যে 1971 সালের বধ্যভূমি ছিল সেটিও নিশ্চিত করেন বিশেষজ্ঞরা। এর পরপরই জহির রায়হান অন্তর্ধান রহস্যে আসে নতুন মোড়। জহির রায়হানের ছেলে অনল রায়হান তার বাবার অন্তর্ধান রহস্য নিয়ে একটি অনুসন্ধানী লেখা লিখেছিলেন। পিতার অস্থির সন্ধানে শীর্ষক সেই লেখায় তিনি জানিয়েছেন, 30 জানুয়ারি মিরপুরে বিহারি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযান চলছিল। সেখানে ভারতীয় ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা জহির রায়হানকে দেখে খুব বিরক্ত হন, কারণ সেখানে কোনো বেসামরিক ব্যক্তির ঢোকার অনুমতি ছিল না। জহির রায়হান বাদে সঙ্গে বাকি যারা গিয়েছিলেন সবাইকে চলে যেতে বলা হয়। 2 জন সেনা সদস্য নিয়ে জহির রায়হান সেখানে ঢোকার অনুমতি পেয়েছিলেন। জহির রায়হানের সঙ্গে গাড়ি ছিল, তবে ঘটনার কয়েকদিন পর সেই গাড়িটি সোহরাওয়ার্দী উদ্যানের কাছে পাওয়া যায়। 1999 সালের সেপ্টেম্বরে দৈনিক ভোরের কাগজে এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন লেখেন সাংবাদিক জুলফিকার হায়দার মানিক। তিনি মিরপুরে সেদিনের সেনা অভিযানে আহত এক সেনা সদস্যের সঙ্গে কথা বলেছিলেন। তার নাম নায়েক আমির হোসেন। সেদিন কয়েকটুলির বাড়ি থেকে জহির রায়হান যে পোশাক পরে বের হয়েছিলেন, আমিরের বর্ণনার সঙ্গে তা মিলে যায়। জুলফিকার হায়দার মানিককে আমির বলেছিলেন, মিরপুর 12 নম্বর সেকশনে সেদিন জহির রায়হানই ছিলেন একমাত্র বেসামরিক ব্যক্তি। আমির হোসেন বিহারিদের হামলার কথা বলেন এবং তাতে বহু হতাহতের বর্ণনা দেন। নিখোঁজ নন, গুলিতে নিহত হয়েছিলেন জহির রায়হান শীর্ষক জুলফিকার হায়দার মানিকের সেই প্রতিবেদনে আরেক সেনা সদস্য মোখলেসুর রহমানের কথা উল্লেখ আছে। তিনিও মিরপুরের বিহারিদের সেই আক্রমণের বর্ণনা দেন। একই সঙ্গে জানান তিনি নাকি জহির রায়হানের মৃতদেহ দেখেছিলেন।